নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। হেলমেট পরা অভ্যাস করুন। কলকাতা শহরে যদি থাকেন হেলমেট পরা অভ্যাস করুন, এবং তার পাশাপাশি আপনি যদি ফ্ল্যাট কেনার ইচ্ছা থাকে, আপনার নিজে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করার চেষ্টা করুন। আপনাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হবে কলকাতায় ফ্ল্যাট কেনার জন্য, আপনাকে সয়েল টেস্টিং এক্সপার্ট হতে হবে কলকাতায় ফ্ল্যাট কেনার জন্য, আপনাকে মাটির গভীরতা কতটা, সেখানে পুকুর ভরাট করা হয়েছে কিনা, এই সমস্ত কিছু জানতে হবে কলকাতায় ফ্ল্যাট কেনার জন্য। আপনাকে টি স্কেল নিয়ে, অর্থাৎ যেটা ইঞ্জিনিয়ারিংয়ে বলে টি স্কেল, সেই টি স্কেল নিয়ে ঘোরাফেরা করার অভ্যেস করতে হবে। এরকম টি স্কেল, সেই টি স্কেল দিয়ে আপনাকে জরিপ করতে হবে সেই মাটি, জরিপ করতে হবে সেই স্ট্রাকচার, এবং সমস্ত কিছু আপনাকে করতে হবে। কারণ আপনার সরকারটি চলে না। আপনার যে সরকারটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে, সেই সরকারটি চলে না। এই যেমন ধরুন, আপনার বাড়ি হেলে পড়বে কিনা সেটা আপনাকেই বিচার করতে হবে, কারণ আপনার প্রমোটার সে ঘুষ খেয়ে এবং ঘুষ নিয়ে আসলে আপনাকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলামের কথা বলছে। এই যেরকম ধরুন, আপনাকে এখান থেকে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে যে আপনি আপনার বাড়িটাকে না হেলিয়ে কি করে স্ট্রেট রাখবেন, তার দায়িত্বটা আপনাকে নিতে হবে। এইভাবে যে দড়ি, সেই দড়িটা আপনাকেই, মানে আপনার শুধু টাকা বা লোন স্যাংশন হলেই হবে না কলকাতা শহরে, আপনাকে এভাবে দেখতে হবে গ্র্যাভিটেশনাল বা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। এইটার দেখার দায়িত্বটা আসলে যাদের, তারা ঘুষ খেয়ে নিয়েছে বা ঘুষ দিয়ে দিয়েছে, মৃত্যু মুখে আপনাকে ফেলে দিয়েছে। এবার আপনার কি করণীয়? হেলমেট পরে থাকা, ইঞ্জিনিয়ার হওয়া, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পাওয়া, টোপোশিট নিয়ে ঘোরা, আপনার করণীয় কি? মানে এখন থেকে আমরা ফ্ল্যাট কেনার আগে একটা করে টি স্কেল কিনবো, এখন থেকে ফ্ল্যাট কেনার আগে আমরা একটা টোপোশিট কিনবো, এখন থেকে ফ্ল্যাট কেনার আগে আমরা নিজেরাই সয়েল টেস্টিংটা নিজেরা করব, একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখব যে এইখানে পুকুর ভরাট হয়েছিল কিনা। তাহলে এই অপদার্থ কলকাতা কর্পোরেশনটা আছে কি করতে, এই অপদার্থ সরকারটা আছে কি করতে, ঘুষ খেতে। এই বাড়িগুলো হয়ে যাচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন 1 লাখ বাড়ি রয়েছে কি করে। মানে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখুন। কলকাতা শহরের যে এই মুহূর্তে মাটি, সেই মাটিটা এরকম, এবং আমি নির্দিষ্টভাবে এই মাটিটা যদি আপনাদেরকে দেখাই ভালো করে, আমি জুম ইন করার জন্য বলবো। দেখুন, এরভাবে একটি স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এইভাবে গর্ত তৈরি হয়ে যাচ্ছে। যদি একটা G+4 বাড়ি তৈরি হয়, আমি একদম টপ শটে দেখানোর জন্য বলবো, অর্থাৎ খুব সহজভাবে আমি যদি এটা তুলে নিয়ে হাতে দেখানোর চেষ্টা করি, নির্দিষ্টভাবে এভাবে যদি কোনো বাড়ি বা বাংলো তৈরি হয়, তাহলে এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এই মাটিটাতে নির্দিষ্টভাবে একটি বড় লম্বা G+4 বাড়ি যদি তৈরি হয়, অবশ্যই এখান দিয়ে এই মাটিটা ভেতরে ঢুকে যাবে। ফাঁপা, কলকাতা শহরের ভেতরটা ফাঁপা হয়ে আছে। এবং এরকম মাটি, যে মাটি এই মুহূর্তে আমার হাতে রয়েছে, এই সিলিকন জেল বা স্লাইম বলা হয়, এরকম ধরনের মাটি কতটা বিপজ্জনক। এবং তারপরেও মেয়র ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম নিয়ে ব্যস্ত থাকেন। কলকাতা শহরের একের পর এক বাড়ি হেলে পড়ছে, তা নিয়ে ব্যস্ত থাকেন না। কে জবাব দেবে আমরা জানি না, কিন্তু কলকাতা হয়ে যাবে প্যালেস্টাইন। ফিরহাদ হাকিম চান কলকাতা বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ ইসলামিক রিপাবলিক একদিন হবে, দাওয়াতে ইসলামের মাধ্যমে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে। আমি তো বলছি কলকাতা শহর, ফিরহাদ হাকিম যেভাবে কলকাতা শহরকে লালন পালন করছেন, কলকাতা শহর এমনিতেই প্যালেস্টাইন হয়ে যেতে পারে। কেন, কিভাবে? দেখুন, অ্যানিমেটেড স্টুডিওতে এখন তো সবকিছু হাতে গরম না দেখালে আপনাদের বিশ্বাস হয় না। আমরা নিজেরা নিজেদের সব দেহ চারপাশে রেখে নিজেরা নিজেদেরকে মস্করা করছি। আমাদের এই মুহূর্তে ট্র্যাজেডির মধ্যে কমেডি চলছে, গোটা রাজ্যে ট্র্যাজেডির মধ্যে কমেডি চলছে, এবং সেই সামান্য কমিক রিলিফটুকু দেওয়ার জন্য একবার দেখুন অ্যানিমেটেড স্টুডিও থেকে যে আসলে কলকাতা কি করে প্যালেস্টাইন হয়ে যাচ্ছে। এমনি প্যালেস্টাইনে তাও রকেট লঞ্চার বা মিসাইল স্ট্রাইক করতে হয়। কলকাতা শহরে এমনি বড় বড় বাড়ি ভেঙে পড়ে, এমনি বড় বড় বাড়ি হেলে পড়ে। অদ্ভুত এক রাজ্য তৃণমূলের আমলে। দেখুন,
বেসিক্যালি যেটা বলার চেষ্টা করছিলাম আমি স্টুডিও 1 থেকে, অর্থাৎ এই মুহূর্তে আমি হাতে গরম আপনাদের বোঝাতে চেষ্টা করছি। দেখুন, আমাদের কলকাতায় সব এমনি এমনি হয়ে যায়, অর্থাৎ ওই হেলথ ড্রিঙ্কের যে বিজ্ঞাপন লাইন ছিল না, আমি তো এমনি এমনি খাই, ঠিক সেভাবে এই কলকাতা শহরে এমনি এমনি বাড়ি ভেঙে পড়ে দেয়, এমনি এমনি উড়াল পুল ভেঙে যায়, এমনি এমনি মানুষ মারা যায়, এমনি এমনি বিষ স্যালাইনে আমাদের মায়েরা মারা যায়, এমনি এমনি আসলে বাড়ি হেলে পড়ে। মেয়র কোনো কিছু জানেন না, মুখ্যমন্ত্রী তো কিছু জানেনই না। একটা সরকার, ঠুটো সরকার চলছে, আমরা খাইয়ে পড়িয়ে এই সরকারটিকে বাঁচিয়ে রেখেছি এবং আমরা মরে যাব বলে প্রতিদিন ট্যাক্সের টাকা কত হবে সেটা গুনছি। এই যেমন ধরুন, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা প্যালেস্তাইন নয়, সেটা গাজা নয়, সেটা কলকাতা শহর। ধরুন, এই কলকাতা শহরে কোনো রকেট লঞ্চার লাগে না, কোনো ট্যাঙ্ক লাগে না, কোনো বোমা বারুদ বন্দুক তো লাগেই না। এখানে এমনি এমনি বাড়ি ভেঙে পড়ে যায়, এমনি এমনি বাড়ি হেলে পড়ে। অর্থাৎ লিনিং টাওয়ার অফ পিৎজা, সে লিনিং টাওয়ার অফ পিৎজার নিশ্চয়ই একটা জিওমেট্রিক্যাল ইতিহাস আপনি জানেন, কিন্তু বাংলার কোন জিওমেট্রির ইতিহাসের জন্য, তৃণমূলের কোন কাটমানির জন্য, কোন সিন্ডিকেটের সিমেন্টের জন্য বাংলার বাড়িগুলো ভেঙে পড়বে আমরা জানি না। কারণ আবারও বলছি, মেয়র এখানে দাওয়াতে ইসলাম নিয়ে ব্যস্ত থাকেন, মেয়র সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার জন্য একটা কম্পিটিশন চালান, হয়তো ইসলামিক রিপাবলিক অফ ইন্ডিয়া করতে চান, কিন্তু মেয়রের যে কাজ সেটা মেয়র করেন না, এবং যার ফলশ্রুতি হিসেবে আমি বা আপনি কলকাতা শহরে একদিন হয়তো দাঁড়িয়ে থাকবো এবং তাসের দেশের মতন এভাবেই বাড়িগুলো পড়তে থাকবে। আমি বলছি না, হেলমেট পরা অভ্যস্ত হওয়াটা এই মুহূর্তে, অভ্যেস করাটা এই মুহূর্তে প্রত্যেক কলকাতাবাসীর উচিত। একটা করে এরকম হলুদ হেলমেট কিনে নেবেন, একটা করে এরকম হলুদ হেলমেট কিনে নেবেন, একটা করে হলুদ হেলমেট কিনে এভাবে হ্যাজার্ড প্রন এরিয়াতে ঘুরে বেড়াবেন। তার কারণ তৃণমূলের এমএলএ, এমপি, মেয়র এরা নিজেরা ব্যস্ত নিজেদের কাজে, যার মধ্যে অন্যতম এই মুহূর্তে বোধহয় ঘুষ খাওয়া বা ঘুষ খাওয়াকে এনকারেজ করা। আবারও বলছি, হেলমেট পরা প্র্যাকটিস করুন, কারণ যে কাজটা মেয়রের করার উচিত সেই কাজটা আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি সাধারণত আপনি নয়ডা, পুনে, দিল্লি, মুম্বাই, যে কোনো শহর, অযোধ্যাতেও আপনি বাড়ি কিনবেন, ধরুন আপনি ফ্ল্যাট কিনবেন অযোধ্যাতে ফ্ল্যাট কেনার জন্য বা পুনেতে ফ্ল্যাট কেনার জন্য বা অন্য কোনো রাজ্যে ফ্ল্যাট কেনার জন্য আপনাকে কি করতে হয়? আপনি মধ্যবিত্ত হলে আপনাকে লোন স্যাংশন করাতে হয়, হাউজিং লোন স্যাংশন হলে আপনি কথা বলেন এবং তারপর আপনি আপনার ফ্ল্যাটের জন্য টাকা পয়সা দেন, সই সাবুত করেন, ইত্যাদি ইত্যাদি। পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে ফ্ল্যাট কেনার জন্য যা যা আছে তা তো করতেই হবে আপনাকে, তার পাশাপাশি আপনাকে গোয়েন্দা হতে হবে, অর্থাৎ ব্যোমকেশ বক্সি বা ফেলুদা হতে হবে, যে বালিটা ব্যবহার হচ্ছে, যে সিমেন্টটা ব্যবহার হচ্ছে, অর্থাৎ ইট, বালি, চুন, সিমেন্ট, এগুলো আবার সিন্ডিকেট থেকে আসছে না তো, এটা গোয়েন্দার মতন আপনাকে দেখতে হবে। তারপরে দেখতে হবে এটা রেডার রেজিস্ট্রেশন আছে কিনা, কারণ কি ফ্ল্যাটটা নর্মালি পাড়ার বড় কোনো দাদা, হনু দাদা, সেই আপনাকে ফ্ল্যাটটা গছাবে। 3 নম্বর আপনাকে দেখতে হবে সেই ফ্ল্যাটটা হেলে পড়ছে কিনা, কারণ এই ফ্ল্যাটটা হেলে পড়ছে কি পড়ছে না সেটা নিয়ে মেয়র বা মেয়রের অফিসের কোনো দায়িত্ব নেই। সুতরাং আপনাকে কি করতে হবে? এই দড়ি হাতে করে আপনাকে ঘুরতে হবে। তৃণমূল কংগ্রেস এক হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে আর আরেক হাতে এরকম দড়ি ধরিয়ে দিয়েছে। 4 নম্বর আপনাকে নিজে থেকে তদারকি করতে হবে, কারণ আপনার অফিস কাচারি সবকিছু বন্ধ করে আপনি এরকম একটা হেলমেট নিয়ে ঘুরে বেড়াবেন বা বাচ্চাকে পড়াবেন, তার কারণ যে কোনো দিন বাড়িটা ভেঙে পড়তে পারে। 5 নম্বর আপনাকে টি স্কেল নিজে জোগাড় করতে হবে, নিজে সেই বাড়ি স্যাংশন হয়েছে কিনা, সেই বাড়ির প্ল্যানিং কি আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে যদি না পারেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ক্র্যাশ কোর্স করে নিন, সয়েল এক্সপার্ট যদি তাড়াতাড়ি না হতে পারেন একটা ক্র্যাশ কোর্স করে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 3 দিনের নার্স, 4 দিনের ডাক্তার, সাটা সার্ট সবকিছু কলকাতা শহরে হয়ে যায়। সুতরাং আপনিও সাটা সার্ট নিশ্চয়ই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। একটা টি স্কেল কিনে নিজেই আপনার বাড়ির প্ল্যানিং, সয়েল টেস্টিং সব করে নিন, কারণ যাদের করার দায়িত্ব তারা কিছু করে না, তারা হয় ঘুষ খাচ্ছে বা ঘুষ খাওয়া এনকারেজ করছে, বা মেয়র সাহেব যিনি আমাদের ট্যাক্সের টাকায় লালবাতি করে ঘুরে বেড়াচ্ছেন, নীলবাতি করে ঘুরে বেড়াচ্ছেন, তিনি দাওয়াতে ইসলামের কথা বলছেন এবং সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। কি কি বলছেন মেয়র সাহেব শুনুন একবার। আল্লাহ সেই রহমত যাদের দেননি এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে।
যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। आज भी कलकत्ता हाई कोर्ट से लेके सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 ठो माइनॉरिटी कम्युनिटी के जज है। क्यों? क्योंकि हमें उस काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके, और इसे कोई सी लिए नहीं। और आप सबके मेहनत ये पूरा कर सकता है, जहां पर हम जस्टिस देने के लायक बन गए। सब धर्म के আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিই, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি তাদের সাথে আলাপ করিয়ে দেব। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো কাউন্সিলর বা মেয়র সাহেব হয়তো বসতে চান না, কিন্তু শাসক দলের হয়ে যিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বা সমাজকর্মী হিসাবে কথা বলেন বাদল দেবনাথ আমাদের সঙ্গে রয়েছেন, অনেকদিন পর রয়েছেন। সজল ঘোষ বিজেপি মুখপাত্র, অরিত্র দত্ত বণিক অভিনেতা রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস স্থাপত্যবিদ, অনলাইনে ডক্টর সুজীব কর ভূমি রূপ তত্ত্ববিদ রয়েছেন, এবং অবশ্যই আমি ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছি। প্রথমেই আমি বাদলদা আপনার কাছে আসতে চাই। বাদলদা, পরিস্থিতি জটিল, অনেকদিন কেমন আছেন? খুব ভালো আছি। হেলমেটটা নিয়ে নিন, পরিস্থিতি জটিল, আপনি পড়ে নিন। না আমার পড়বো না, আমি পড়ে নিন না, কারণ দিনকাল ভালো না, এটা এই বাড়ি ভেঙে পড়তে পারে। না এই যে এইটা নিয়ে তুমি আজকে প্রোগ্রামটা শুরু করেছো, এর জন্য তোমাকে সাধুবাদ জানাই। আর 1 বছর পর যে সন্ধ্যে 6টায় ফোন করে যে তড়িঘড়ি ডেকে নিয়েছিলে, এর জন্য অশেষ ধন্যবাদ তোমাকে। ইমার্জেন্সি। আমাকে একটা কথা বলুন, আপনি পড়বেন না তো? না, আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। আমি পড়ি, কারণ তৃণমূলের রাজ্যে যে কোনো জায়গায় ভেঙে যেতে পারে। না, তৃণমূলের রাজ্যে ভাঙে না। ভাঙে তো? শুনুন না, আমাকে একটা কথা বলুন। এই যে কাজটা মেয়রের করার কথা, অপদার্থ একটা মেয়র, দাওয়াতে ইসলাম, এইসব বড় বড় জিনিস নিয়ে মেয়র ব্যস্ত, একটা বাড়ি ভাঙা আটকাতে পারছে না, বাড়ি হেলে পড়া আটকাতে পারছেন কেন বলুন তো? না, আমি প্রথমেই তোমার একটা কথায় আপোস করি। ফিরহাদ হাকিম সত্যি খুব মনের দিক দিয়ে ভালো মানুষ। না সে হতেই পারে, কোনো কারণে হয়তো কোনো একটা কথা বলেছে, দল তাকে সতর্ক করেছে, হয়তো যেভাবে বলেছে সেটা নিয়ে উনি একটা জাস্টিসের কথা বলেছেন, সেটা হয়তো কোনো কারণে একটা কথা বেরিয়ে গেছে। তার মানে এই নয়, কারণ ফিরহাদ হাকিমকে আমি বহুদিন ধরে দেখছি, উনি যেভাবে দুর্গাপুজো এবং ওনার পারিবারিক সঙ্গে এবং সনাতনের সঙ্গে মুসলিম হোক, ওরা যেভাবে একাত্মতা, ঠিক আছে, তার মানে এই নয় ফিরহাদ হাকিম খুব খারাপ মানুষ। পয়েন্টে আসুন। আজকের আলোচনাটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সব অপদার্থ বা ব্যর্থ, আপনি যেটাই বলতে চেয়েছেন মেয়রকে, এরপরে বলবো না কাজ। আচ্ছা, এত কাজ, 84টা প্রকল্প চলছে মমতা ব্যানার্জি, সারা বাংলায় 84টা প্রকল্প। আচ্ছা, আমাকে যদি একটা দুটো কোথাও বাড়িতে হেলে পড়ে, তার মানে আপনি এই নয় যে না, আপনি যে দেখাচ্ছেন, আমি আস্তে আস্তে খেয়াল করছিলাম আমি যে আপনি 2024 থেকে 8-9টা বাড়ির হিসাব আপনি দেখাচ্ছেন, আমি দেখেছি আপনার প্রোগ্রামটা। কিন্তু কোথাও উত্তর কলকাতার, আপনি বলুন উত্তর কলকাতায় যে সিস্টেমে বাড়িগুলো হয়েছে বিগত 50 বছরে, আপনার কি তার আগে যে সরকারগুলো তারা ঠিক করে পারমিশন বা ঠিক করে দিয়েছে? এবার আপনারা ভবানীপুরের ব্যাপারটা যেটা দেখাচ্ছেন, না আপনি ভবানীপুরের না করাপ্টেড কেন বলবো, যে প্রমোটাররা যারা জড়িয়ে আছে, আমি প্রমোটারের পক্ষে আমি নই, আমি ব্যক্তিগতভাবে যারা প্রমোটাররা যারা একতলা দোতলা বাড়ি স্যাংশন করে 4তলা 5তলা করছেন, আমি তার পক্ষে নই, দিদিও তাদের পক্ষে নয়। এটা তো খুব খারাপ ব্যাপার। আমি লেকচার আপনি আমাকে ডেকেছেন আমার লেকচার শোনার জন্যই। আপনি যদি লেকচার না বলে থাকেন, না ভুল ধারণা, আপনি বলেছেন, আপনি ডেকেছেন প্রশ্নের অ্যান্সার মানে এটা লেকচারে বাংলাটা মানেটা কি আপনি বলুন আমাকে। আচ্ছা বেশ, শান্ত হন আপনি শান্ত হন, আমি বাকিদের কাছে যাচ্ছি। ফিরহাদ হাকিম, আবারও বলছি, মেয়র ফিরহাদ হাকিম নিজের কাজ বাদ দিয়ে সব কাজ করেন। দাওয়াতে ইসলামের দায়িত্ব যেন কোনো হুজুর তাকে দিয়ে গেছে,
তাকে দাওয়াতে ইসলাম দিতেই হবে। তাকে যেন বলে গেছে ইসলামিক রিপাবলিক অফ ইন্ডিয়া বানানোর গুরুদায়িত্ব ফিরহাদ হাকিম তোমাকে দেওয়া হলো না। ফিরহাদ হাকিম নিজের কাজটা করুন, যেটার জন্য ফিরহাদ হাকিম ওই নীলবাতির গাড়ি চড়ছেন, ফিরহাদ হাকিম মেয়রের ওই স্ট্যাম্পটা ব্যবহার করতে পারছেন, সেটাও আমাদের ট্যাক্সের টাকায় কেনা। ওই 20 টাকা 50 টাকার যে স্ট্যাম্প, সেটাও রাবার স্ট্যাম্পটা আমাদের টাকায় কেনা। ফিরহাদ হাকিম নিজের কাজটা করছেন না, তাহলে রিজাইন করুন না। ফিরহাদ হাকিম আজকেও দেখুন কি কথা বলেছেন, শুনুন। একের পর এক বাড়ি ভেঙেছেন। কলকাতার বাড়ি হেলে পড়েছে বহু বছর ধরে। কুণ্ডুলিয়ার বাড়ি আরিয়ান কোলাপস করেছিল জুনের 19 তারিখ 1989। তখন কমল বোস মেয়র ছিলেন, 11 জন মারা গেছিল। এটা প্রথম নয় যে গার্ডেন রিচে 13 জন মারা গেছে। তারপর 8 কলিন লেন, তখনও কমল বোস সাহেব মেয়র ছিলেন, 28/7/2090, সেখানে 25 জন মারা গেছিল। তারপরে ভাঙুর কমপ্লেক্স, যেটা তখন প্রশান্ত চ্যাটার্জি সাহেব মেয়র ছিলেন, সেটায় 13 জন মারা গেছিল। বিশেষ করে আমার আসার পরে যেটা চেষ্টা করেছি ইল্লিগাল বন্ধ করার, কিন্তু অনেকগুলো জায়গায় সেটা হয়ে গেছে। আমি সজল ঘোষের কাছে যাব। সজল ঘোষ, সরি টু সে, রাজনীতিবিদদের এই লেকচারগুলো আমরা কেন শুনবো? বাড়ি হেলে পড়ছে, এর পরে কলকাতা শহরে একটা ইউনিক মডেল এস্টাবলিশ করছে তৃণমূল কংগ্রেস, যে বাড়ি হেলে পড়ার দায়িত্বটাও যারা বাড়ি কিনছে তাদের এবং প্রমোটারদের। তাহলে সরকারটা চলছে কেন? না, ব্যাপারটা হচ্ছে যে আমি দেখলাম অত্যন্ত নির্লজ্জভাবে একজন মেয়র, তিনি কতজন মরেছে তার আমলে তার ব্যাখ্যা করলেন। কতজন মরতে মরতে বেঁচেছে, হ্যাঁ, সেটা বুঝিয়ে উনি বললেন যে উনি কতটা সফল। দেখুন, আমি প্রথমে আপনাকে বলি যে যেমন ধরুন আমাদের রাজ্যের একটা সরকার আছে, তার মন্ত্রী আছে, মন্ত্রিসভা আছে, কেউ অর্থ, কেউ অনর্থ, কেউ স্বাস্থ্য, কেউ অস্বাস্থ্য, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে আছে। আপনারা কি জানেন, ইভেন ময়ূক বা বাদলদা, আপনাদের প্রত্যেককেই বলছি, আপনারা কি জানেন এই মুহূর্তে কলকাতা শহরের বিল্ডিংয়ের দায়িত্ব কার? প্রত্যেকের একটা এমআইসি আছে, কিন্তু এমএমআইসি আছেন। হ্যাঁ, এই মুহূর্তে কলকাতা শহরের বিল্ডিং এর এমএমআইসি কে? বাদলদা জানেন? না, আমি জানি না। জানেন? আমিও জানি না। আচ্ছা, এমএমআইসির নাম হচ্ছে ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিম, যার হাতে যেমন মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ আছে, মুখ্যমন্ত্রীর হাতে যেমন স্বাস্থ্য আছে, সেরকম এই মেয়রের হাতে এই মুহূর্তে যে জায়গাগুলো থেকে মাল আছে, ধরুন ফাইন্যান্স, ধরুন বিল্ডিং, ধরুন ওয়াটার, এগুলো সব ওনার হাতে আছে। কিন্তু এগুলো উনি কোনো ডিসেন্ট্রালাইজ করেননি, উনি কারোর হাতে দেননি, নিজের হাতে রেখেছেন। আপনি বললেন যে, বাদলদা বলছিলেন যে প্রমোটাররা এরকম ধরনের কাজ করছে, তাই প্রমোটাররা কারা? আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বুঝিয়ে বলি যে আপনাদের একটা জিনিস মানতে হবে, যে আজকে বিধাননগর পুরসভার একজন প্রমোটার প্রায় 1.5-2 মাস হয়ে গেল সে নিখোঁজ। একটা বাড়ি থেকে তিনি প্রায় 50 লক্ষ টাকা চেয়েছেন। 50 লক্ষর মধ্যে প্রায় 25-30 লক্ষ মিটিয়েও দিয়েছেন কাউন্সিলরকে। এরপরও টাকা না দিতে পারার জন্য মেরে হসপিটালাইজ করে দিয়েছে। এরপরে আপনি বলুন, এই 50 লক্ষ টাকা দেওয়ার পর লোকটার কাছে দুটো রাস্তা। এক হচ্ছে, হয় তারা নিম্নমানের মেটেরিয়াল ইউজ করবে, নয় তাদের কাছে আরেকটা রাস্তা আছে, স্যাংশন প্ল্যান যত পাচ্ছে তার ওপরে আরো 2টো ফ্লোর চাপিয়ে দেবে। এবারে ধরুন একটা বাড়ির স্যাংশন প্ল্যান হলো 4 তলা, এই 4 তলার ওপরে যদি আবার 2 তলা চাপানো হয়, প্রমোটারের বাধ্য হয়ে কাউন্সিলরের টাকাটা তুলতে। সেটা একজন ব্যবসায়ী, তার ফলে সেই বাড়িটা বেআইনি হয় এবং সেই বাড়িটার ওপরে লোড বিয়ারিং বাড়ে। আরেকটা হচ্ছে টোটাল ইউসি বাড়ি, তপসিয়া, রাজাবাজার, বা ওই যেটা ববি হাকিম বলেছিলেন মিডি পাকিস্তান এরিয়া, এখানে প্রচুর বাড়ি পাবেন যেটা টোটাল ইল্লিগাল। যেমনভাবে দুর্গাপুজোর প্যান্ডেল হয় সেরকমভাবে গার্ডেন রিচের ওই যে বাড়িটা ভেঙে পড়েছিল সেটা তার মধ্যে একটা। আমার প্রশ্ন হচ্ছে যে ইল্লিগাল বন্ধের জন্য কি কি কাজ করেছেন আপনি শুনুন। আমি একজন কাউন্সিলর, ইল্লিগাল বন্ধের জন্য আজকে প্রায় টানা 15 বছর তৃণমূলের শাসন চলছে পুরসভায়। এই 15 বছরের মধ্যে গত 12 বছর 13 বছর যেগুলো ইল্লিগাল ছিল, যে এত ছাড় দিতে হবে, এত একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব রাখতে হবে,
এই সমস্ত কিছুর অনেকটাই তারা মিটিয়ে দিয়েছে। এখন 1 কাঠা 1.5 কাঠা জমির ওপরেও তারা 4 তলা 5 তলা স্যাংশন দিচ্ছে। আপনাদের চ্যানেলে বসে সেদিন একজন এমএমআইসি কে বলতে শুনছিলাম যে পরিবার বাড়ছে তাই বাধ্য হয়ে বাড়িতে জায়গা এক্সটেন্ড করতে হচ্ছে। আপনি আমায় বলুন, এটা কোনো বিজ্ঞান হতে পারে যে পরিবার বাড়ছে বলে বাড়ির ওপরে আপনি ফ্লোর বাড়িয়ে দেবেন? সে বাড়িতে ভেঙে পড়বেই। আসল কথা হচ্ছে যে বাড়ির ভিত্তি কাটমানি, যে বাড়ির ভিত্তি কাটমানি সেই বাড়ি ভেঙে পড়বেই। ঠিক ঠিক। আর একটা কথা আপনাকে বলি, দেখুন এতে রাগ করার কিছু নেই। মেয়র বলেছেন, দুটো কথা বলবো। মেয়র বলেছেন যে হেলানো বাড়ি মানে বিপজ্জনক নয়, ঠিকই তো। পিসার হেলানো মিনার সেটা কি বিপজ্জনক? সারা পৃথিবীর লোক যায়। পিসি সেই জন্য বলেছে আমি পাড়ায় পাড়ায় পিসির হেলানো মিনার তৈরি করে দেবো। পাড়ায় পাড়ায় পিসির হেলানো মিনার থাকবে, আর পিসার হেলানো মিনার কেউ দেখতে যাবে না। আরেকটা আমি মেয়র বলেছেন, এটা খুব কথাটা খারাপ লেগেছে আমার, যে আমরা কি বাঁশ দিয়ে বাড়ি সোজা করব? না, বাঁশ দিয়ে বাড়ি সোজা করা যায় না, আপনাকেও করতে হবে না। কিন্তু হাত জোর করে অনুরোধ করব, দয়া করে যে এই বাড়িতে বসবাসকারী যে মানুষগুলো আজকে তাদের মাথার ওপরে ছাদ চলে গিয়েছে, তাদের নতুন করে বাঁশ দেবেন না পুলিশ এগিয়ে দিয়ে। আমি অনলি 10 সেকেন্ড আমি সজলবাবুকে বলবো, আমার মনে হচ্ছে মহিরঞ্জন ঘোষের আজকের প্রোগ্রামে সজলবাবু মানে মেন গেস্ট, যার জন্য অনেকটা সময় দিলেন। শুধু একটাই কোশ্চেন, যে আজকে উনি যে প্রশ্নগুলো তুলেন এই প্রশ্নগুলো তো আমি যতদূর জানি উনি দীর্ঘদিনের কাউন্সিলর, তো উনি কি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কি এই প্রশ্নগুলো আগে কখনো তুলেছিলেন? আমার মনে হয় না, কারণ এই প্রশ্ন হতে পারে রেকর্ডেড হতে পারে, কিন্তু বাংলার মানুষ সজলবাবুর এই বক্তব্যগুলো কোনদিন শোনেনি। দ্বিতীয় সব সময় পিসিকে টানা, কারণ মমতা ব্যানার্জি বললেন যে কোনো একটা ডিপার্টমেন্টের মধ্যে প্রধান যিনি থাকেন তিনি সমস্ত ডিপার্টমেন্টের যে দায়িত্ব হয় তার মধ্যে উনি একজন প্রধান থাকতে পারে। তার মানে এই নয় যে ফিরহাদ হাকিমকে সমস্ত কিছু দেখতে হবে। আমি এটাও বলছি দেখবেন না, কোন দুর্নীতিগ্রস্ত প্রমোটারের পক্ষে তৃণমূল কংগ্রেস নয়, মমতা ব্যানার্জি নয়, আমরা কেউ নই। কেউ যদি দুর্নীতি করে দেয়, কেউ যদি করে, তার তদন্ত আমি এক লাইন বলতেই হবে, তার ব্যবস্থা হবে। আমি এক লাইন বাদলদাকে এক লাইনের উত্তর দিই। বাদলদা একটু আগে বলছিলেন না যে ওনাকে 6টায় ডাকা হয়েছে। কেন 6টায় ডেকেছে জানেন? সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি কোন নির্লজ্জকে পাওয়া যায়নি যে এটাকে সমর্থন। আপনি একটা কথা বলতে, তৃণমূল অফিসিয়ালি এই চ্যানেলকে না, তৃণমূল অফিসিয়ালি এই চ্যানেলকে বয়কট করেছে। তৃণমূলের হয়ে যারা এখানে বসে তারা একদম অবৈধ। আমি এই বিতর্কে যাব না, ব্যক্তিগত কটাক্ষ কুৎসা আমি সঞ্চালক হিসেবে ব্যক্তিগত কুৎসা কটাক্ষ আমি অ্যালাউ করছি না। আমি অরিত্রর কাছে যাওয়ার আগে শোভনদেব চট্টোপাধ্যায়, আমি অরিত্র বারবার বলছি না কেন ওই হেলমেট বা টি স্কেল বা ওই ওলনদড়ি এই সমস্ত কিছু রাখতে হবে, তার কারণ হলো আমাদেরই যা করার করতে, সবাই হেল্পলেস। আমরা তাহলে কি করবো? আমাদের কি বলেছেন কালকে উনি, এই শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল বলেছেন তুরস্কেও বাড়ি ভেঙে পড়েছে, আর আজকেই কথা বলছে। তাহলে এদের কোনো স্ট্যান্ডার্ড ঠিক নেই। অরিত্র আপনি দেখেন, গতকাল আপনাদের এখানে বসে দেখেছি তুরস্কের বাড়ি ভেঙে পড়েছে, উদাহরণ দিয়েছেন। অরিত্র দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে এর সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং দিকটা বলার জন্য এক্সপার্টরা রয়েছেন, আমি এর সোশ্যাল অ্যাঙ্গেলগুলো বলে দিই। প্রথম কথাটা হচ্ছে এই বিষয়গুলো মানে জমি জরিপ ঠিক হচ্ছে কি না, সয়েল টেস্টিং ঠিক হচ্ছে কি না, কিংবা যে প্ল্যান স্যাংশন হয়েছে সেই অনুপাতে বাড়িগুলো তৈরি হচ্ছে কি না, তার জন্যে কলকাতা কর্পোরেশনের নিজস্ব ইন্সপেকশন ডিপার্টমেন্ট রয়েছে আলাদা। এই যে আজকে আলোচনাটা হচ্ছে যে এমআইসি বা মিনিস্টার ইনচার্জ তার ঘাড়েই কি সমস্ত দায়িত্ব পড়বে, না পড়ার দরকার নেই। তো আপনি রেসপেক্টিভ ডিপার্টমেন্টের কটা লোককে আজ পর্যন্ত ডিসিপ্লিনারি এনকোয়ারি করেছেন, কতজনকে সাসপেন্ডেড করেছেন, কটা কি রিপোর্ট তৈরি করেছেন সেটা জানতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে চিফ মিনিস্টারের নাম বারবার কেন এত উচ্চারণ করা হচ্ছে। রাজ্যের রেভিনিউ ডিপার্টমেন্টের মিনিস্টারের নাম মমতা ব্যানার্জি, প্ল্যানিং এবং স্ট্যাটিস্টিক্সের ডিপার্টমেন্টের নাম মমতা ব্যানার্জি, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনেলদের ডিপার্টমেন্টের নাম মমতা ব্যানার্জি।
তাহলে প্রশ্নটা হচ্ছে যে রেভিনিউ, এই যে জায়গাগুলো, এই যে প্ল্যান হচ্ছে, ট্যাক্স কালেকশন হচ্ছে, সেটা তো পার্ট অফ দ্য রেভিনিউ। তাহলে সঠিকভাবে ট্যাক্সেশন হচ্ছে কিনা সেই রেভিনিউ ডিপার্টমেন্টের দেখা উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, কোথায় আরবান প্ল্যানিংয়ের জন্য আমার কী ধরনের ডেটা দরকার, সেই ডেটা বা সার্ভে বা জরিপ করবার কাজটা স্ট্যাটিস্টিক্সের ডিপার্টমেন্টটা কার দেখার কথা? মমতা ব্যানার্জির। সেই কারণে মিনিস্টার এতগুলো 8 থেকে 9খানা পোর্টফোলিও হোল্ড করে বসে আছেন আমাদের অনারেবল চিফ মিনিস্টার। ফলে তিনি কোনো অবস্থাতেই নিজের দায়ভার এড়াতে পারেন না। যদি মন্ত্রণালয় মনে করেন যে মন্ত্রী দায়ী নয়, হ্যাঁ একথা তো সত্যি, আমিও স্বীকার করছি যে মন্ত্রী কি সকালবেলা করে লাঠি আর টর্চ নিয়ে বেরোবেন যে কোথায় কোন বাড়িটা ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে সেটা দেখার? নিশ্চয়ই বেরোবেন না। কিন্তু যাদের দেখার কথা সেই ইন্সপেকশনের লোকেদেরকে কেন এনকোয়ারি করা হয়নি আজ পর্যন্ত? কটা রিপোর্ট তৈরি হয়েছে? এবং পরবর্তী সেটা খুব ইন্টারেস্টিং অ্যাঙ্গেল, আমাদের মাথায় রাখতে হবে যে কলকাতার এই মুহূর্তে শুধু বেআইনি বাড়ি নির্মাণ নয়, আজকে দূষণ বলুন, রাস্তার প্ল্যানিং বলুন, বহু জায়গায় আপনি এরকম পাবেন যে বাড়ির থেকে রাস্তা উঁচু হয়ে গেছে। অতএব একটা আরবান ডেভেলপমেন্ট প্ল্যান করবার জন্য আজকে যে নিউ টাউন নিয়ে এত বড় বড় কথা হচ্ছে, নিউ টাউনে অধিকাংশ জায়গায় দেখা যাবে যে রাস্তাগুলো এখনও পর্যন্ত গর্তে ভর্তি হয়ে রয়েছে। প্রত্যেকটা জায়গায় পিডাব্লিউডি থেকে শুরু করে অন্যান্য রেসপেক্টিভ অথরিটি যে পরিমাণ ফান্ড স্যাংশন করছে এবং সেই ফান্ডটা ভেন্ডারের কাছে পৌঁছানোর আগে একটা বড় অঙ্কের টাকা সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে। অতএব 100 টাকা আমি যদি আপনাকে দিয়ে বলি যে একটা কাজ করতে, আপনি যদি হাতে পান 50 টাকা বা 40 টাকা আর 60 টাকা যদি চুরি হয়ে যায়, তাহলে আমি 100 টাকা স্যাংশন করলেও কাজের কোয়ালিটিটা কিন্তু 100 টাকার অনুপাতে হচ্ছে না। তার মানে ইন্সপেকশন নেই, স্ট্যাটিস্টিক্স নেই, সয়েল টেস্টিং দেখবার জন্য কোনো ডিপার্টমেন্ট নেই। তাহলে সেই আমলাদেরকে তলব করা হোক। এবং এই ধরনের বাড়িগুলোর একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট যেটা আলোচনা হয়নি, সেটা হচ্ছে যখন কোনো মানুষ কীভাবে এই বাড়িগুলোর বারবারন্ত হচ্ছে। প্রথম কথা হচ্ছে যখনই আপনার প্ল্যানিং ছাড়া কোনো বাড়ি তৈরি হয়, এরা একটা অদ্ভুত মডেলে কাজ করে, কলকাতায় সার্ভে করলে আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে যেটা রেট হয় তার থেকে তুলনামূলক কম দামে এরা বাড়িটা আপনাকে দিয়ে দেয়। কিন্তু এখানে একটা হ্যাক আছে। হ্যাকটা হচ্ছে আপনি কোনো গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল এন্টিটি থেকে লোন পাবেন না। তার কারণ ব্যাংক থেকে আপনাকে যদি লোনটা স্যাংশন করাতে হয়, তাহলে আপনার যে প্রপার্টির এগেনস্টে আপনি লোনটা আনতে যাচ্ছেন সেইটা ভেরিফাই করবে ব্যাংক, দেখে নেবে জমি জরি প্ল্যান অনুসারে প্রপার স্যাংশন প্রপার্টিতে আছে কিনা। যখনই সেটা হবে না, ব্যাংক আপনাকে ভাগিয়ে দেবে। তখন আবার এখানে এক ধরনের মার্কেট তৈরি হয়েছে, যারা প্রাইভেট লোন প্রোভাইডার। এই প্রাইভেট লোন প্রোভাইডাররা আবার একটা বড় অঙ্কের মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস এবং আপার ইনকাম গ্রুপের লোকেদেরকে অনেক চড়া সুদের হারে টাকা দিয়ে কম পয়সায় এই ফ্ল্যাটগুলো কেনাতে বাধ্য করছেন। এবং আজকে বাঘাযতীনে হয়েছে, আমার পাড়ায় সোদপুরের এই জায়গাগুলোতে হয়েছে। তার কারণ ফাঁকা জায়গা দেখলেই সেখানে যদি ফ্ল্যাট তুলে দেবো, শপিং মল করে দেবো, ড্রেনেজ সিস্টেম ঠিক নেই, একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে, আবর্জনা, কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে থাকতে দেখবেন। ইনফ্যাক্ট একটু কলকাতার বাইরের যে মিউনিসিপ্যালিটিগুলো, বিটি রোডের ওপর দিয়ে আপনি চলে যান, কিছু দূর গিয়েই মনে হবে মালভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন, আসলে ওটা আবর্জনার মালভূমি। তার কারণ হচ্ছে কোথায় আবর্জনাটা ফেলবো তার ডিপোজিশনের কোনো প্ল্যানিং নেই। ফলে প্ল্যানিং এবং স্ট্যাটিস্টিক্স কে দেখবেন? অবশ্যই মিনিস্ট্রির নাম মমতা ব্যানার্জি। ফলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট যদি চিফ মিনিস্টার নিজের কবজায় করে রাখেন, তাহলে অবশ্যই তাকে আনসারেবল হতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, একটা বাড়ি ভেঙে গেলে বা আজকে বাঘাযতীনেই ধরুন যে ঘটনাটা হয়েছে, এই পরিবারগুলো শুধুমাত্র তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন তা না, তারা একটা অর্থনৈতিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের লাইফে একটা স্ট্রেস তৈরি হয়েছে। এই প্রশ্নগুলোও তো শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। এই পরিবারগুলোর মানসিক নির্যাতনের দায়টা কে নেবে? এটা তো কোনো অবস্থাতেই এটা সরকার এড়িয়ে যেতে পারেন না। একদম একদম। এর পাশাপাশি আমি আমার প্রতিনিধি ঐন্দ্রিলা এবং এলিনা, আমি এই দৃশ্য কোনোদিন দেখিনি। আমি ভেবেছিলাম একটা ফান বা একটা অ্যামিউজমেন্ট পার্কে বোধহয় তারা রয়েছে এবং সেখানে এই ধরনের রিপোর্টিং করছে। তারপরে দেখলাম না, এটা একদম ঘোর বাস্তব এবং এটা কলকাতা শহরে, যেখান থেকে গোটা বাংলা নড়ে চড়ে বসলো রিপাবলিক বাংলার সেই রিপোর্টিং দেখে। আবার দেখুন, ভাবুন ফিরহাদ হাকিমের কি কাজ করার কথা ছিল, ফিরহাদ হাকিমরা ঠিক কি কাজ করছেন না, এবং আপনারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। শুধুমাত্র হেলমেট প্রতিদিন, প্রতি রাত, প্রতিদিন পরার অপেক্ষা। দেখুন, ওই দিন আমরা তো জানি যে ছাদের মধ্যে নাকি আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি, হাত ধরতে পারি কি? আমরা হাত ধরছি, আমরা এই মুহূর্তে হাত ধরছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি সাদা বাড়ি, নির্মীয়মান বাড়ি। ঐন্দ্রিলা আমার সহকর্মী যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি সবুজ বাড়ি। ঐন্দ্রিলা, আমি একটু কথা বলি। অপর বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, কথা বলছি আমরা, একদমই দুটো বাড়ি পাশাপাশি। হয়তো এটাই সম্ভব, কি করে সম্ভব?
আমি একটু দেখাই যারা দর্শকরা দেখছে, আমি রয়েছি একটি বাড়িতে, যে বাড়ির মাথার অংশটা হেলে গিয়েছে, অর্থাৎ যে সবুজ বাড়িটিতে এই মুহূর্তে 13টা পরিবার বসবাস করে। আর এলিনা রয়েছে ঠিক পাশের বাড়িটিতে। পাশে আমরা মালিকদের সঙ্গে কথা বলছিলাম, তারাও এই একই কথা বলছে যে এরকম ভাবে একটা ফ্ল্যাট উঠেছে, তারা বারবার প্রমোটারকে বলেওছে, কিন্তু প্রমোটার তাদের প্রথম দিন থেকে আশ্বস্ত করে এসছেন যে নাকি কোনো রকম অসুবিধা হবে না। আমি সুজীব করের কাছে যাব এবং সুজীববাবু আপনাকে আমি অনুরোধ করব আমার সেট ওয়ানে মেন সেটে আসার জন্য, একবার দেখানোর জন্য যে এই মুহূর্তে আসলে কলকাতা শহর এবং তার পাশাপাশি এই যে টোপো শিটগুলো আপনারা মানে এগুলো কি এখন সাধারণ লোকের যাওয়ার আসার মাঝে একটা নিত্য নৈমিত্তিক একটা ঘটনা হয়ে যাবে? মানে আমাদেরই এখন এই কাজগুলো করতে হবে। আমি যদি নির্দিষ্টভাবে এই যে এই বাড়ির ছবিগুলো যদি আমি দেখাই এবং তার পাশাপাশি একটু যদি বুঝিয়ে বলেন যে আপনি এটা দীর্ঘদিন ধরে, এই থিওরিটা আপনি দীর্ঘদিন ধরে রেখেছিলেন, যে কলকাতা শহর এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, আমি যদি এই ক্লে মডেলটা যদি এই মুহূর্তে নিই, মানে এইটার সাথে যদি একটু দেখে বলেন যে ঠিক কী অবস্থানে রয়েছে, মানে এখানে মানে এই মাটিটা মানে ডিরেক্টলি এরকমভাবে গর্ত হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, বেসিক্যালি বলি, ধরুন আমরা বাইরের থেকে এই যে সয়েল লেয়ারটাকে দেখতে পাচ্ছি, এই সয়েল লেয়ারের নিচে আরও বেশ কিছু শূন্য স্থান আছে। ধরুন এইটা একটা নুড়ি এবং এইটা একটা নুড়ি এবং তার ঠিক মাঝখানে ওপরে লেয়ারটাকে ঠিক এইভাবে বসানো আছে। আমরা যদি কোনো একটা বাড়িতে অতিরিক্ত চাপ দিই বা অতিরিক্ত হাই লেভেলের কোনো কনস্ট্রাকশন করি, তাহলে মাঝখানে সারফেসটা ঠিক এইভাবে বসে যাবে। এবং ঘটনাটা হচ্ছে কলকাতার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ক্ষেত্রে টোটালি একটা ভ্রান্তি কাজ করছে এবং কলকাতার বিবর্তনের ইতিহাসটা না দেখেই আমরা কলকাতার পরিকল্পনা করেছি এরকম। এবং এখনও আমরা যে কলকাতার যে পরিকল্পনা করি, যেটাকে আমরা সো কল ডেভেলপমেন্ট বলছি, বেসিক্যালি সেটা কিন্তু একটা ডেথ ভ্যালি তৈরি হচ্ছে, নাথিং মোর। তার কারণটা হচ্ছে কলকাতার একেবারে মাটির ওপরের যে স্তরটা, সেই স্তরটার নাম হচ্ছে কালীঘাট ফরমেশন। এর ডেপথ হচ্ছে 18 থেকে 20 মিটার। এই 18 থেকে 20 মিটারকে সার্ভে করে টোটাল এই কলকাতার যত কনস্ট্রাকশন সব কিছু করা আছে। কিন্তু এই 18 থেকে 20 মিটারের যে লেয়ারটা বলছেন, সেটা হচ্ছে মাত্র এই লেয়ার। মানে আপনি বলছেন যে এর নিচে, মানে কলকাতা শহরটার যদি ধরা হয় এর নিচে পুরো ফাঁপা, এই পুরো জায়গাটা ফাঁপা। এর নিচে রয়েছে এরকম নুড়ি কাঁকর বেষ্টিত একটা স্তর এবং সেই স্তরটার গভীরতা হচ্ছে 20 মিটার থেকে 52 মিটার পর্যন্ত। স্বাভাবিকভাবে যদি ওপরের থেকে কোনো ভাইব্রেশন হয়, তাহলে সেটা কিন্তু এইভাবে নড়তে থাকে এবং নড়া মানে কিন্তু ওপরের স্তরটা আস্তে আস্তে সেটেলড হতে থাকে। যে কারণের জন্যে কলকাতায় যতগুলো পরিকল্পনা গৃহীত হচ্ছে, প্রত্যেকটা পরিকল্পনা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লোটিং কন্ডিশনে। 23শে নভেম্বর 2023 আমার একটা পেপার পাবলিশড হয়েছিল একটা ইন্টারন্যাশনাল জার্নালে। সেখানে আমি পরিষ্কার বলেছিলাম, কলকাতা দ্য সিটি অন দ্য ক্র্যাডল, অর্থাৎ যেন দোলনায় বসে দুলছে। কারণ কলকাতা শহরটাই রয়েছে এই স্তরটার ওপরে। এর নিচের যে স্তরটা, সেটা কলকাতার ক্ষেত্রে কখনো কনসিডার করা হয়নি, যে কারণের জন্যে কলকাতার সয়েল টাইপস কখনো 8 থেকে 10 তলার বেশি বিল্ডিংকে সাপোর্ট করে না। কলকাতার সয়েল টাইপস কখনো মেট্রো রেলের মতো এত হেভি একটা কনস্ট্রাকশনকে সাপোর্ট করে না। আপনারা জানেন, যখন মেট্রো রেলটা হয়েছিল তখন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই নিয়ে বিভিন্ন ধরনের ডিবেটও হয়েছিল এবং তাতে তারা একটা পারমিশন দিয়েছিল টালিগঞ্জ থেকে বাগবাজার পর্যন্ত। কিন্তু পরবর্তীকালে এই যে এক্সটেনশনগুলো হয়েছে, তাতে কিন্তু আমরা সয়েলের লোয়ার লেয়ার্সগুলোকে কখনো স্টাডি করিনি। মানে আপনি মানে এটা আমি আসানসোলে শুনেছিলাম, মানে আপনি বলছেন কলকাতার ওই একই অবস্থা, মানে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা পুরো ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, হালকা কিছু নুড়ি কাঁকর ইত্যাদি রয়েছে। ফলে যদি এই জায়গাটাতে যদি কন্টিনিউয়াসলি ভাইব্রেশন হয়, তাহলে এই ওপরের স্তরটা থেকে সব কিছু ধসে পড়ে যাবে। এবং কলকাতাতে আপনারা খেয়াল করলে দেখবেন যে কলকাতাতে বিগত কয়েক দশকে ওয়াটার লেভেলের ফ্লাকচুয়েশনের রেট সবচেয়ে বেশি বেড়ে গেছে। টিউবওয়েল পাওয়াই যাচ্ছে না। এবং গ্রীষ্মকালে এই ওয়াটার লেভেল ফ্লাকচুয়েশন হয় প্রায় 40 মিটারের কাছাকাছি। এই ওয়াটার লেভেল যখন ফ্লাকচুয়েট করে, তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে কলকাতা কি করে, মাটি জলটাকে টেনে নেয়।
যেহেতু কলকাতার ওপরে কোনো জলের ডিরেক্টলি কোনো ইনপুট নেই, অর্থাৎ সরাসরি জল প্রবেশ করতে পারে না, পার্শ্ববর্তী অঞ্চল থেকে যখনই জল নেয় তখন এইটা যদি সারফেস হয় যেখানে জলটা আমরা এতক্ষণ রেখেছিলাম এটা এমনিতেই নেমে যাচ্ছে। যদি ভার্টিক্যালি জলটা এরকম থাকতো তাহলে কিন্তু অনেক কম পথ তাকে আসতে হতো, কিন্তু জলটা আসছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে, তাকে ডায়াগোনাল ফ্লো করতে হচ্ছে, যে কারণের জন্যে মাটির তলা থেকে অনেক বেশি পরিমাণে সেডিমেন্ট ধৌত প্রক্রিয়ায় বেরিয়ে যাচ্ছে বাগজোলা ক্যানেলের দিকে, বেরিয়ে যাচ্ছে ভাগীরথী হুগলির দিকে। বেসিক্যালি কিন্তু আমরা যারা প্রশাসনে যারা আসছেন পরপর এ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রশাসনে যারা এসেছেন তারা কিন্তু কেউ এই বিষয়টাকে নিয়ে ভাবেননি এবং এটাকে নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করতে হবে সেটাও তারা ভাবেন। এবং কি মর্মান্তিক দৃশ্য কিছু আমাদের হচ্ছেটা কি, আমাদের প্রতিনিধি সঞ্চালক সন্তু পান হচ্ছেটা কি সময় একেবারে যে বাড়িগুলো ভেঙে পড়েছিল তাদের যারা বাসিন্দা, সত্যিই তো একদিন গোটা কলকাতা শহর খালি করে দিতে হবে, এটা তো হতে পারে না। তারা কান্নাকাটি জুড়ে দিয়েছেন, বলছেন আত্মহত্যা করতে হবে বা ভাঙা পা নিয়ে আমি যাব কোথায়। একবার দেখুন, দর্শককে বলছি একবার দেখুন, এবং তারপরে আমি পার্থপ্রতিম বাবুর কাছেও যাব। দুজন বিশেষজ্ঞ রয়েছেন, সুজীব কর এখানে রয়েছেন, পার্থপ্রতিম বিশ্বাস অনলাইনে রয়েছেন, তার কাছেও যাব। তার আগে সন্তু পান হচ্ছেটা কি থেকে নির্বাচিত কিছু অংশ শোনায়। সব চোখ বুজে রয়েছে, কেউ একটা কথাও বলেনি, না বলেছে পুলিশ না বলেছে লোক। এই তো বলে দিলাম, পরিষ্কারই বললাম, কোনো ধাক চাপ তো এখন আমার নেই। আমি তো রাস্তায় বসে গেছি, এখন আমার তো ছাদ চলে গেছে, কোথায় যাব কোথায় থাকবো আমি তো কিছুই মাথায় তো আমার খেলছে না। এখনও আমি যদি চাপা রাখি তাহলে তো আর আমার কিচ্ছু বলার নেই। এই সর্বনাশ করলো আমি বলতে পারবো না। আজকের এখন বলছে যে আপনারা কালকে চলে যান, এখনই বাড়ি ছাড়ুন, কালকে ভাঙা ছেড়ে কোথায় যাবে? কোথায় যাব, বাড়ি তো ছাড়বো না, পড়ি ঘরের মধ্যেই মরি। তো ব্যবস্থা ওটাই তো ভয় পাচ্ছি যে থাকবো কোথায়। আমার মেয়ে কাঁদছে সকাল থেকে, যখন থেকে মাইকে অ্যানাউন্স হয়েছে তখন থেকে ভয়তে কাঁদছে, বলে মা কোথায় যাব। এবারে বাড়ি চাই, বাড়ির বদলে বাড়ি চাই, বাড়ির বদলে বাড়ি চাই। ঠান্ডা করে বসে অর্ডার লেখা হয়ে যায়, ব্যাস এবার ছেড়ে দিয়ে চলে যাও। 45 বছর আমার লাইফ হয়ে গেল এই বাড়িতে, পুরনো বাড়ি থেকে আরম্ভ করে। মার হয়ে গেল 60 বছর। এই বৃদ্ধ মাকে নিয়ে আর ছেলে মেয়ে আর বউকে নিয়ে কোথায় যাবো বলুন? বলে দিল কালকের মধ্যে ছেড়ে দিন, যাবো না কোথায়? আছে এটা কি আমাদের 10টা সম্পত্তি যে চলে যাবো বললে ঘর নিয়ে নেবো? আমার মাথা পড়ে কেউ নেই, একটাই ছেলে, তাহলে গলায় দড়ি দিয়ে মরতে হবে তাহলে। আচ্ছা, আমার ওয়াইফের রাইনি রিপ্লেসমেন্ট হয়েছে, এবার আমাকে 1 মিনিটে যদি বলে একটু সরে যেতে, এত জিনিসপত্র নিয়ে কোথায় যাবো? পার্থপ্রতিম বিশ্বাস, ডক্টর সুজীব করের থেকে আমি কিছুটা বুঝলাম, বাংলার দর্শকও বুঝলাম, কিন্তু মূল সমস্যাটা কোথায় বলুন তো? মানে এই মুহূর্তে আমাদের বাংলায় বা কলকাতা শহরে যেভাবে ফ্ল্যাটগুলো হচ্ছে, এবং তার পাশাপাশি ফিরহাদ হাকিম আমাদের মেয়র সাহেব তিনি বলছেন যে পুরো দায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের, মানে প্রমোটার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সমস্তটা দায়, পুলিশ প্রশাসন মেয়র কেউ কোনো কাজ করবেন না। পার্থপ্রতিম বাবু, এটাই আমি বলছি যে হ্যাঁ, আমাদের শহর জুড়ে এখন এই দায় এড়ানোর রাজনীতিটাই চলছে এবং মানুষ সেটাই দেখতে পাচ্ছে। আমি আপনাকে বলছি, একটা সহজ জিনিসকে এত জটিল করে ভেবে লাভ নেই। দেখুন, কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া বাড়ির স্থায়িত্বের রুল একটাই, অর্থাৎ বাড়ির ভার বা সেটা মাটির উপরে পড়ে, মাটি যদি সইতে পারে বাড়ির চাপ, তাহলে হচ্ছে যে বাড়ি দাঁড়িয়ে থাকে, নালে বাড়ি হেরে পড়ে। ফলে এই মাটি না বুঝে আমি 1 তলা করবো না 5 তলা করবো না 10 তলা করবো, এই সিদ্ধান্ত নেয় দুপক্ষ। একটা হচ্ছে প্রমোটার বা ডেভেলপার যারা ডেভেলপ করতে চান, আর একটা হচ্ছে তাকে সেই করতে অনুমোদন দেন পুরসভা। ফলে পুরসভা অনুমতি ছাড়া এই ধরনের নির্মাণ কখনো রাতের অন্ধকারে হয় না, এবং অবৈধ নির্মাণ দিবালোকে প্রকাশ্যে মাসের পর মাস চলে। ফলে এরকম একটা পরিস্থিতিতে ওই অবৈধ খাদান, অবৈধ ওষুধ, অবৈধ মদ যেভাবে বিক্রি হয়, তার জন্যে যদি সরকার সরকারকে অ্যাক্ট করতে হয়, তাহলে অবৈধ বাড়ি তার নির্মাণ এবং তার বেচাকেনা আটকানোর প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের, এবং শহরের সরকার বলতে বোঝায় যে থার্ড টায়ার গভর্নমেন্ট, পুরো প্রশাসনের। ফলে এখানে দাঁড়িয়ে কোনোভাবেই মেয়র সাহেব পুরসভার এই দায় এড়াতে পারেন না, এবং এই কারণে যেটা আরও মারাত্মক স্টেটমেন্ট আমি দেখছি কয়েকদিন ধরে, যে হেলে পড়া বাড়ি মাত্রেই ভেঙে পড়বে না, বা হেলে পড়া বাড়ি মাত্র ভয়ের না, এই কথাটা বলার মধ্যে দিয়ে যেটা ইনডাইরেক্টলি প্রমাণ করার চেষ্টা করছে আসলে অবৈধ নির্মাণটা ভয়ের কিছু না। কারণ আমি বলছি, সিংহভাগ বাড়ি শহরে যেগুলো হেলে পড়েছে সেগুলো অবৈধ। ফলে হেলে পড়া যদি ভয় পাওয়ার কিছু কারণ না থাকে, তাহলে হচ্ছে অবৈধ বাড়িতেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন।
এবং তারপরেও দায় চাপানো হচ্ছে মানুষের উপর, যে মানুষ বাড়ি কেনার সময় সবকিছু দেখে কিনবে। তো বিচিত্র জিনিস, আপনি তো পাড়ার রসগোল্লার দোকানেও যদি যান, 3টে দোকানে 3 রকম রসগোল্লার দাম, মানুষ তার চয়েস বুঝে কেনে। কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি রসগোল্লা খাচ্ছেন না বিষ খাচ্ছেন, এটা তো এনশিওর করার দায়িত্ব শহরের পুরসভার বা সরকারের। ফলে এই কাজটুকু যদি না করতে পারেন, তাহলে বলছি শহরে পুরো কর দিয়ে মানুষ থাকেন, রেজিস্ট্রেশন ফিস দিয়ে মানুষ ফ্ল্যাট কেনেন, এবং স্যাংশন প্ল্যান সেটা পাস করাতে হয়, সেই নিয়ম ভায়োলেটেড হচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা ভায়োলেশনের পেছনে পুরসভার যদি কোনো ভূমিকা না থাকে, তাহলে পুরসভা করবেটা কি? এবং আশ্চর্যের কথা যে এই যে বিভিন্ন সময়কার কথা আসছে তরজা, আমি তো একটাই কথা বলছি যে কলকাতা শহর জুড়ে হাজার হাজার যে বেআইনি বাড়ি আছে, আমি মেয়র সাহেবকে অনুরোধ করব, আমল ছেড়ে দিয়ে আপনি বাম আমল, কংগ্রেস আমল, তৃণমূল আমল, 3 আমলেরই এই বেআইনি বাড়িগুলোর একটা আপনি নথি তৈরি করুন, আপনি একটা ম্যাপিং করুন। তাহলে বুঝতে পারবেন দুটো জিনিস, একটা হচ্ছে বেআইনি বাড়ি থেকে কর পান না, সেখান থেকে কর নেওয়া শুরু করতে পারবেন, আর 2 বেআইনি বাড়ির মধ্যে এগুলো বিপজ্জনক বাড়ি আছে যেগুলো পড়ে যেতে পারে, সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন, তাদেরকে নিরাপত্তা দিতে পারবেন, তাদের মেরামতির ব্যবস্থা। আমি পার্থপ্রতিম বাবু আপনাকে একটু থামাচ্ছি। আপনি যেটা বলছেন তার পাল্টা আবারও বলছি, পিসিআর আমাকে বলছে মেয়র নির্দিষ্টভাবে বলেছেন ক্রেতার দায়, ইঞ্জিনিয়ারের দায়। হু উইল বি রেসপন্সিবল? পিসিআরকে বলবো মেয়র সাহেবের এই বাইকটা একবার শোনানোর জন্য, এবং তারপর পার্থপ্রতিম বাবুর রিয়াকশন শুনবো। শুনুন। রেরা রেজিস্ট্রেশন না হলে যে প্রমোটার বাড়ি বানাচ্ছে তার ইলিগাল বাড়ি যদি সে বিক্রি করে, নিজের জন্য বাড়ি যে কেউ বানাতে পারে। রেরা রেজিস্ট্রেশনটা দেখবেন যে বিল্ডিংয়ের পেছনে স্যাংশন আছে কিনা, আর ওই বিল্ডিংটা কর্পোরেশনের খাতায় আছে কিনা, তার যে সার্টিফিকেট সেইটা দেখে নেবেন। না হলে আপনার কেনা আপনার দায়িত্ব। এই ক্ষেত্রেও যদি ইল্লিগাল বাড়ি কেউ কিনে থাকে তার নিজের দায়িত্ব, তার কারণ তার দায়িত্ব কখনোই পৌরসভা বা কেউ নিতে পারে না। দেখো, ভেঙে যদি পড়ে সেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে দায়িত্ব নিয়েছে তার দায়িত্ব থাকবে, কারণ সে তো দায়িত্ব দিচ্ছে। তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলে কিন্তু যে মানুষগুলো চাপা পড়বে দাদা কি করবো? তো মানুষগুলোকে এখন রাস্তায় নামিয়ে দিয়ে সব বাড়ি ভেঙে দেবো? আমি পার্থপ্রতিম বাবুর কাছেও যাবো, কিন্তু সজল ঘোষ বিজেপি কাউন্সিলর কি বলবেন? একদম ডিরেক্টলি ক্রেতা এবং ইঞ্জিনিয়ারের উপর দায় ছেড়ে দিচ্ছেন। তাহলে বাড়িগুলোর গায়ে এবার আইএসআই ছাপ ব্যবস্থা করা হোক, এছাড়া আর কি করতে পারে? আপনি আমাকে বলুন, আপনি যখন বাড়ি কিনতে যান তখন আপনি কি করে বলতে পারেন? আপনি শুধু দেখেন যে আপনার বাড়িটা বৈধ না অবৈধ, সেটা কোন কোম্পানির সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, কোন কোম্পানির টিএমটি বার দিয়ে তৈরি হয়েছে, সেখানে ইট সিমেন্ট আর বালির রেশিও কত, এটা কোথা দিয়ে দেখবেন? আমি বলছি দেখুন, কোনো মানুষই স্বেচ্ছায় চোর হতে চায় কিনা জানি না, ইনবন কিছু তৃণমূল লোক ছাড়া। আমার বক্তব্য হচ্ছে এইভাবে যদি স্কোয়ার ফুটে টাকা নেওয়া বন্ধ হয় পুলিশ এবং কাউন্সিলরের এবং কর্পোরেশনের, তাহলে এই ধরনের কাজের প্রবণতা কমবে। আচ্ছা, ডেমোলিশনের নাম করে ওই পেরেক ঠোকার মতন ছেঁদা করে না দিয়ে যদি সত্যিকারের ডেমোলিশন করে দেওয়া হয়, যে এবং তাকে যাতে আর ফার্দার সে রিকনস্ট্রাকশন সেখানে না করতে পারে, এইটার দিকে নজর যদি দেওয়া হয়, যদি কাউন্সিলর হাতি বাড়ি বানালে সেই হাতির মাথা যদি গুঁড়িয়ে দিয়ে আসতে পারা যায়, মানে এটার স্ট্রাকচারটার কথা বলছি না, যাদের মাথা দিয়ে এই প্ল্যানগুলো বেরোয় বেআইনি কাজ করার, তাদের যদি হাত ভাঙা যায়, তাহলে আগামী দিন এই ধরনের কাজ বন্ধ হবে। আপনাকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। সেখানে আপনি দাওয়াতে ইসলামও দেখবেন না, সেখানে আপনি আমার খুব ঘনিষ্ঠতম এটাও দেখবেন না, শত্রু মিত্র নির্বিশেষে যারা অন্যায় করবে তাদের শাস্তি দিতে হবে, তাহলে এগুলো বন্ধ হবে। একদম। পার্থপ্রতিম বাবু, আপনারা ইঞ্জিনিয়ার, ডিরেক্টলি আপনাদের দায়, মেয়র সাহেব বলে দিচ্ছেন, আপনাদের দায়িত্ব বেশি নিতে হবে। আবার বলছি, দেখুন মেয়র সজ্ঞানে বলছেন না অজ্ঞানে বলছেন আমার জানা নেই, কারণ উনি যে অ্যাক্টটাকে রেফার করলেন, রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্ট, RERA, রেরা বলে, এই একটা অ্যাক্ট ভারতবর্ষে চালু হচ্ছে, রাজ্যে চালু হচ্ছে। যে কোনো অ্যাক্ট চালু হলে সেই অ্যাক্ট চালু করার দায় দায়িত্ব রাজ্যের সরকারের, দেশের সরকারের। ফলে এখানে রাজ্যের সরকার বেআইনি নির্মাতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, আর তিনি ক্রেতাদের বলবেন আপনারা দেখে নেবেন যে রেরা অ্যাপ্রুভড আছে কিনা। কি আশ্চর্য কথা! এর চেয়ে আশ্চর্য হয় না? যে কোনো ফল্টি প্রোডাক্ট তার ওনাস যায় ম্যানুফ্যাকচারারের কাছে, অর্থাৎ যারা ফ্ল্যাট বানাচ্ছেন তারা ম্যানুফ্যাকচারার,
ফলে তারা যদি অবৈধ, তারা যদি নিম্নমানের ফ্ল্যাট বানান, তাহলে তার দায় তার প্রাথমিকভাবে প্রমোটারের, আর সেটা বানাতে অ্যালাউ করার জন্য তার দায় হচ্ছে পুরসভার। কিন্তু সেটা তো বাদল দেবনাথরা সেটা ফলো করছে না। বাদল দেবনাথ কোথাও গিয়ে মনে হচ্ছে যে বেসিক্যালি আপনারা উইদাউট পোর্টফোলিও এই মিনিস্ট্রি একসময় ছিল না। কত করে স্কয়ার ফুটে নেয় আপনার পাড়ায়? আমি একটা কথা বলি, আমি প্রথমে একটা লাইন বলি। উনি ভূমির ওপর একটা তোমাকে ব্যাখ্যা দিলেন, আমি তোমাকে বলি কলকাতা শহরের ওপর বিগত লাস্ট 20 বছরে যে চাপ তৈরি হচ্ছে, আর কিছু মানুষের আমি বলছি কলকাতায় প্রতিদিন কলকাতার উপরে যেভাবে বিল্ডিং ব্যবসা কলকাতার উপরে শুধু ওইটুকু ব্যাখ্যা দিলে আমার মনে হয় ভুল হচ্ছে। কারণ কলকাতার উপরে কলকাতা ভূমির ওপরে কিন্তু আমি একটা কথা বলি, এইটা কিন্তু আজকে 20 বছর বা 10 বছর পর কিন্তু আমাকে একটা কথা বলুন। বাদল দেবনাথ, গুলশান কলোনিতে কি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি হয়েছে না? সিঙ্গুরের ন্যানো ফ্যাক্টরিটা গুলশান কলোনিতে এসছে। গুলশান কলোনিতে এত জনসংখ্যা বাড়লো কি? বোঝাতে চাইছি আরে বলুন, গুলশান কলোনিতে বলুন, গুলশান কলোনিতে কি হলো? গুলশান কলোনিতে কি হয়েছে? তাতে এরপর যদি ছোট্ট ভূমিকম্প হয় আরো বিপদ আসতে পারে। সেই জন্য যারা না দায় আমাদের নয়, দায় আমাদের যেটা বলতে চাইছে যে অবৈধভাবে বিল্ডিং তৈরি করবে, আরে অবৈধভাবে বিল্ডিং যদি তৈরি হয় অ্যারেস্ট কে করবে? অর্থাৎ আপনি যদি না, আমি জানি না কলকাতা, আমি কলকাতা ফ্ল্যাট দিতে হবে, আপনি যে কোনো জায়গায় ফ্ল্যাট নাগরিকের দায়িত্ব। নাগরিক যখন ভোট দিচ্ছে, তুমি বিজেপিকে দাও, ও সব কেন নিয়ে আসছো তুমি আমার কাছে, আমি কেন হেলমেট পরতে যাবো? আমি একটাই কথা বলছি, এইটা ছাড়া আর কোনো বাদলদা শুনেন, এইটা ছাড়া কোনো উপায় নেই। একটা সরকার, আরে আপনিও করবেন না, একটা সরকারকে সবসময় দায়ী করলে হবে না। একটা সরকার মানুষেরও একটা দায় আছে, পাবলিকের দায় নিশ্চয়ই দায় আছে। ভোট দেবে বিজেপি, ঠিক এই পাবলিক ভুল করে ভোট দিলে তার দায়। কোন আলুটা ভালো, কোন মাছটা ভালো, কোন চালটা ভালো, সেটার বেলায় বুঝতে পারবে না। বেশ, সজল ঘোষ, মানে ওনাদের কোনো দায় নেই না। আমি বলি হেলমেট পরুন। টাকা নেওয়া ছাড়া সত্যি ওদের কোনো দায় নেই। আমি বলছি এই দায় সত্যিই মানুষের, কারণ মানুষ তাদের চয়েসটা ভুল করেছে, তার দায় তো তাকেই বহন করতে হবে। আমি আপনাদেরকে একটা ছোট কথা বলতে চাই যে কলকাতার ওপর চাপ বাড়ছে, আমি বলছি কলকাতার ওপর প্রতিদিন চাপ কমছে। ঠিক, কারণ মধ্যবিত্ত বাঙালি তারা আর কলকাতায় ফ্ল্যাট কিনতে পারছে না, তারা আস্তে আস্তে স্ক্যাটার্ড হয়ে তারা গ্রেটার ক্যালকাটায় ছড়িয়ে পড়ছে। ঠিক, যার বাড়ি ছিল শিয়ালদায় তার বাড়ি এখন আগরপাড়ায় হয়ে গিয়েছে, যাদবপুরে হয়ে গিয়েছে, দেশের তারা কলকাতার বাইরে বেরিয়ে যাচ্ছে। আমার সময় শেষ। আমি অরিত্রর কাছে যাব। অরিত্র কি বলবে ফাইনালি ওই হাতে হ্যারিকেন এবং হেলমেট? দেখুন, সব দোষ যদি হেলমেটটা তুমি একবার পরে নাও না। হ্যাঁ, আমি পড়ছি এইটা হেলমেট বেশ বলেন। সমস্ত বিষয়ে যদি মানুষের দোষ হয় তাহলে দেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া তুলে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে, আমি আবারও বলছি যে মন্ত্রণালয়ে যদি নিজে দোষ না নিতে চায়, যদি তিনি মনে করেন যে তিনি নিজে দোষী নন, তাহলে নির্দিষ্ট আমলাকে সামন করুন। এই যে সবসময় একটা নিতে হবে, তদন্ত করতে হবে, গ্রেফতার করতে হবে, এই যে একটা ফিউচার টেন্সে কথা বলা, কবে হবে? বাড়ি ভেঙে পড়ছে, লোকজন আহত হচ্ছেন, বিভিন্ন লোকের অর্থনৈতিক সামাজিক ক্ষতি হচ্ছে, আর কবে হবে? হবে শুনে আমাদের একটা দশক পার হয়ে গেছে। এইবারে দয়া করে নিজেদের পিঠ না বাঁচিয়ে আপনারা এবারে হবেটাকে হওয়ানো করুন। যতক্ষণ না পর্যন্ত আজকের দিনে আপনারা ফিরে আসছেন, আপনারা বুঝতে পারছেন না। হ্যাঁ, জনসংখ্যার চাপ তো সারা পৃথিবীতেই আছে, জনসংখ্যার চাপ তো জাপানেও আছে, জনসংখ্যার চাপ তো চীনেও আছে, তাহলে তারা কিভাবে কাজ করছে? এই যে ডিবেটটা হচ্ছে না, এটা একটা ভাঙা বাড়ির সামনে করা হোক, বাদলদাই কথাগুলো বলুক ওখানে, তারপর জনতা তার দায় নেবে। এবং আমার যেহেতু সময় শেষ, আমি আবারও বলছি, হয়তো এরপরে আপনাকেই এই হেলমেট পরে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে টি স্কেল ব্যবহার করে টোপোশিট নিয়ে এভাবেই সুজিত বাবুদের কাজটা করতে হবে। তার কারণ আমাদের রাজ্যের মেয়র কোনো কাজ করবেন না, আপনার হাতে এগুলো ধরিয়ে দিয়ে বলা হবে এরপরে হয়তো যাও নিজের সয়েল টেস্টিংটা নিজেই করো এবং তোমার সয়েলটা কীরকম সেটা নিজেই দেখো। আবারও বলছি,
কলকাতা শহরের মাটিটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে যে কোনো দিন হলিউড সিনেমার মতন ধ্বংস হয়ে যেতে পারে গোটা শহর। হেলমেট পরা ছাড়া আপনার কাছে কোনো উপায় আছে কিনা আমি জানি না, কিন্তু ফিরহাদ হাকিমের পদত্যাগটা একটা উপায় হতে পারে, উনি করবেন কিনা আমি জানি না। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।